নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমরা প্রথমেই দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন দিল্লিতে। এমনিতেও দিল্লি যাওয়া নিয়ে একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে যে তিনি কেন চার্টার্ড বিমানে গিয়েছেন, কিন্তু চার্টার্ড বিমানে করে দিল্লি পৌঁছানোর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে, অর্থাৎ লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লার সঙ্গে তার যে মিটিং হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে তিনি কি বললেন সেটা আমি আপনাদেরকে শোনাবো এই এপিসোডে। কুণাল ঘোষের কটাক্ষর সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর তো শোনাবই, এবং নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা বিমানবন্দর, দমদম বিমানবন্দরের দিকে নজর ঘোরাবো। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করা হচ্ছে এমনটাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল অভিযোগ করেছেন। একজনকে পুলিশ গ্রেপ্তার করেছেন। সেই ব্যক্তি কে, তার আসল পরিচয় কি, আমাদের পশ্চিমবঙ্গের গুণধর মিডিয়া কি দেখাচ্ছে, এবং আসল সেই ব্যক্তির রাজনৈতিক পরিচয় কি, সমস্ত কিছু খুলাসা আজকের এই এপিসোডে আপনাদের সামনে করব। সাথে সাথে এই এপিসোডে আমরা দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমানের অন্যতম আস্থাভাজন নরেন্দ্রনাথ চক্রবর্তী গতকাল পার্টি বদলে নিয়েছেন, অর্থাৎ বিজেপিতে যাননি, তিনি ভালো তৃণমূলে কনভার্ট হয়েছেন। রাত্রিবেলায় তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং পদত্যাগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত রকম পদ থেকে। এই খবরের সাথে সাথেও আপনাদেরকে এক বিজেপি মহিলা কর্মীর চিত্র দেখাবো, যিনি অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভিডিও প্রকাশ করেছেন। দেখাবো যুবক যুবতীদের আগামী দিনে কি প্রেম করাতেও বাধা আসছে, কারণ গতকাল এমনই একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পলের একটি ভিডিও বার্তা আপনাদেরকে দেখাবো। এই বর্ষায় যদি আপনার বাড়ির চারিদিকে কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেই ভিডিও মোতাবেক তিনি কি বার্তা দিচ্ছেন আপনাদেরকে এই এপিসোডে শোনাবো। সমস্ত কিছু বিষয় আজকের এই এপিসোডে থাকবে। চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে নিতেই হবে, এবং এই যে কিউআর কোডটি আপনারা দেখছেন অতি অবশ্যই স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমেই আপনাদেরকে দিল্লিতে নিয়ে যাই। দিল্লি থেকে ঘুরে আসার পরে আমাদের কলকাতার দমদম বিমানবন্দরের সেই কেওয়াজ দেখব, কিন্তু দিল্লিতে কি ঘটনা ঘটলো গতকাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি গিয়েছিলেন দিল্লিতে। এমনিতেই তার দিল্লি যাওয়া নিয়ে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে যে তিনি কেন সাধারণ বিমানে না গিয়ে ব্যক্তিগত চার্টার্ড প্লেনে গিয়েছেন, সেটা তাদের দলের বা তার ব্যক্তিগত বিষয়। সেই বিষয় নিয়ে কোনো রকম কথাবার্তা এখানে বলতে আসেনি। আপনাদেরকে দেখাবো ওম বিড়লা, লোকসভার যিনি মাননীয় স্পিকার রয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন, আর এই তলবের ভিত্তিতেই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পৌঁছে গেলেন দিল্লিতে। দিল্লিতে মাননীয় স্পিকার সাহেবের সঙ্গে তিনি বৈঠক করলেন, এবং বৈঠক করার পরে বেরিয়ে এসে তিনি প্রেস কনফারেন্স করলেন, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি প্রকাশ্যে বললেন যে তৃণমূল কংগ্রেসের যে আলাদা গ্রুপ লোকসভায় তৈরি হয়েছে এটা অবৈধ, অসাংবিধানিক। তিনি হাতে সংবিধানকে তুলে ধরে আইন বোঝালেন, এবং সাথে সাথে লোকসভার স্পিকার মাননীয় ওম বিড়লাকে তিনি আলাদা আলাদা 20টা রিট পিটিশন জমা দিয়েছেন, যেখানে তিনি অভিযোগ দাখিল করেছেন যে যারা বিদ্রোহী গ্রুপে রয়েছেন তাদের সদস্য পদ যাতে খারিজ করা হয়। কি বলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদেরকে প্রথমে শোনাতে চাই, দেখুন। ये गलत नहीं होगा। यहाँ पे लिखा है भाई मर्ज तभी होगा जब 2/3 पॉलिटिकल पार्टी मर्ज होगा। 2/3 पॉलिटिकल पार्टी मर्ज कहाँ हुआ? 20 एमपी गया है ना, 20 एमपी गया है। अब किस लिए गया है, क्यों गया है, वो वही बता सकते हैं। सुनिए, ये संख्या का बात नहीं है, 20 और 21 संख्या का बात नहीं है, बात है पॉलिटिकल पार्टी का, बात नहीं है लेजिस्लेचर पार्टी का। पॉलिटिकल पार्टी जब मार्च करेंगे तब मार्च होगा, उसमें 20 कहाँ चला जाएगा नहीं चलेगा उसमें कुछ नहीं है। पहले पॉलिटिकल पार्टी को मार्च करना। 25 भी जाएगा तो भी मर्ज नहीं है, आप ये समझिए। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিষ্কারভাবে হাতে সংবিধানকে নিয়ে জানিয়ে দিলেন যে তাদের দলের যে 20 জন সাংসদ গিয়েছে তাতে এনসিপিআই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মার্জার কখনো হয় না। অর্থাৎ সংবিধান বলছে যে একটি পলিটিক্যাল পার্টিকে মার্জার হতে গেলে পলিটিক্যাল যারা পদাধিকারী রয়েছে গোটা পলিটিক্যাল দলের পদাধিকারীদেরকেও 2/3 সমর্থন জানাতে হবে, যেটা এই লোকসভার সাংসদদের ক্ষেত্রে হয়নি। আর এই ভিত্তিকেই হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার ওম বিড়লার সঙ্গে যখন মিটিং করেন তখন আলাদা আলাদা ভাবে 20টা অভিযোগপত্র জমা দিয়েছেন, প্রত্যেকটা এমপির নাম ধরে ধরে লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লার কাছে। এবং সেই বিষয় নিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনাদের কাছে রাখছি, দেখুন। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামক একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আমার সাথে আজকে সম্মানীয় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ছিল। আমরা 4 জন স্পিকারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের কেস খুব স্পষ্টভাবে রেখেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে
পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ আপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায়, তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ ডিসাইড করবেন। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট, এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি, এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন, এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে, যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, নইলে সেটা মার্জার হয় না। শুনলেন আপনারা, এবং এই বক্তব্য শুনে এতটুকু বলা যায় কি যে এনসিপিআই দলের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ যোগদান করতে চলেছিলেন, মার্চ করতে চলেছিলেন, তাদের সদস্য পদ নিয়েই কি আগামী দিনে সংশয় দেখা দেবে? যদি এমনটা হয়ে থাকে, তাহলে তো রাজনীতিতে এক অদ্ভুত মোড় চলে আসবে, এবং এই যে 20 জন সাংসদ, সেই 20 জন সাংসদের মাথায় গভীর কালো মেঘ ঘনিয়ে আসছে, এমনটাই বলা যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কনস্টিটিউশন হাতে নিয়ে তার যে 10ম শিডিউল রয়েছে, সেইটাকে উদ্ধৃত করে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তুলে ধরে এমনই অভিযোগ করেছেন মাননীয় লোকসভার স্পিকারের কাছে, ওম বিড়লার কাছে। এখন দেখার মাননীয় স্পিকার ওম বিড়লা সাহেব তিনি কি নীতি নির্ধারণ করেন, তিনি এই বিষয় নিয়ে কি ধরনের হস্তক্ষেপ করেন, এবং আগামী দিনে এই যে 20 জন সাংসদ রয়েছেন তাদের যে সদস্যপদ রয়েছে সেটা বাতিল হয়ে যায় কিনা। এটা অত্যন্ত যুক্তিযুক্ত পয়েন্ট যে এই 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বা তার মুখকে ব্যবহার করেই জয়লাভ করেছেন, এবং পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছেন, তারা তাদেরকে ব্যক্তিগতভাবে না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা জোড়াফুল চিহ্নে ভোটটা দিয়েছে, এবং এই সমস্ত 20 জন যে সাংসদ রয়েছে তারা তাদের ভোটারের সঙ্গে বেইমানি করছে, এমনটা বলা যেতেই পারে। আর তারই মধ্যে লোকসভার স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিং করলেন, লোকসভার স্পিকারের হাতে যে সমস্ত ডকুমেন্টস তুলে দিলেন, তাতে আগামী দিনে অত্যন্ত চিন্তার মধ্যে পড়তে হতে পারে এই 20 জন সাংসদকে বা বিদ্রোহী সাংসদকে। এখন দেখার আগামী দিনে এই বিষয় নিয়ে কি ধরনের আইনি জটিলতা সৃষ্টি হয় এবং কি আউটকাম বেরিয়ে আসে এই বিষয়ের উপর ভিত্তি করে। কিন্তু আমরা এরপরে নজর রাখবো কলকাতা বিমানবন্দরে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ছিলেন, ঠিক তার পরের মুহূর্তেই কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন দিল্লি থেকে, এমন খবর ভেসে ওঠার পরেই কলকাতা বিমানবন্দরে কার্যত হুলুস থুলুস কাণ্ড। আপনারা সকলেই দেখছেন যে তৃণমূল কংগ্রেসের যারা বিদ্রোহী হয়েছে, অর্থাৎ ভালো তৃণমূল তকমা নিয়েছে, তাদের সঙ্গে কিছু না হলেও তৃণমূল কংগ্রেসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে নাকি জনগণের জনরোষ ফুটে উঠছে এবং ডিম থেরাপি হচ্ছে। হ্যাঁ, জনগণের জনরোষ, এই বিশেষ শব্দটি ব্যবহার করছে পশ্চিমবঙ্গের স্বনামধন্য মিডিয়া, যারা এই বিশেষভাবে জনগণের জনরোষ দেখানোর চেষ্টা করছে। আর এমনই জনগণের জনরোষ নাকি কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর গতকাল আছড়ে পড়তে চলেছিল, কিন্তু তারপরেই কাণ্ডটা পুরো ঘুরে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মী সমর্থক, বা যদি বলা চলে এই ডিম থেরাপিকে যারা ঘেন্না করছে, সেই ধরনের সাধারণ মানুষ গতকাল কলকাতা বিমানবন্দরে কার্যত এই ডিম ছুটতে আসা পাবলিককে ঘিরে ধরলেন, এবং একটি হাতাহাতির পর্যায়ে এই সিচুয়েশন পৌঁছে গেল। দেখুন।
আপনাদের স্ক্রিনে যে ব্যক্তিকে দেখলেন এই ব্যক্তিকেই গতকাল সেইখানে বিমানবন্দরে উপস্থিত থাকা যদি বলা চলে সাধারণ মানুষ ধরে ফেলে হাতে নাতে এবং তারা অভিযোগ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার জন্য ইনি নাকি আর্মস এনেছিলেন এবং এর সঙ্গে আরো কিছুজন পাবলিক ছিলেন যারা সেই সময় সেখান থেকে পালিয়ে যান। কিন্তু এই ব্যক্তি হাতে নাতে ধরা পড়ে এবং সাধারণ মানুষ ওই যে মিডিয়ার কথা অনুযায়ী সাধারণ মানুষ এই ব্যক্তিকে ধরে জনরোষের পাঠ পড়ালেন। দেখুন। হ্যাঁ কি বলছে? এই ধরনের কেওয়াসের সৃষ্টি হয়। এক ব্যক্তি ধরা পড়ে যার নামে অভিযোগ যে তিনি নাকি আর্মস এনেছিলেন। সাধারণ মানুষ সেখানে একত্রিত হয়ে এই স্লোগান দিল, আপনারা দেখলেন। এবারে আপনারা অনেকে বলবেন যে কি ব্যাপার দীপ ভাই, আপনি কি তৃণমূলের দালাল নাকি যে এই তৃণমূল কংগ্রেস কিংবা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীদেরকে আপনি সাধারণ মানুষ বলছেন? না 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 না, আমি একেবারেই সাধারণ মানুষ এই কারণে বলছি যে লজিকে বিভিন্ন মেন টাইমের মিডিয়া এই বিজেপি কর্মীদেরকে সাধারণ মানুষ বলছে। যদি এই বিজেপি কর্মীরা সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে এই তৃণমূল কংগ্রেস কর্মীরাও তো সাধারণ মানুষ, সেই জন্য সাধারণ মানুষের ট্যাগলাইনটাই ব্যবহার করছি। আর আপনারা বিশ্বাস করবেন না, যে ব্যক্তি ধরা পড়েছেন তিনি কত বড় বিজেপি কর্মী এবং এই বিজেপি কর্মীকেই আমাদের পশ্চিমবঙ্গের গুণধর মিডিয়া সাধারণ মানুষই বলছে। দেখুন আপনাদের স্ক্রিনে জি24 ঘন্টা নামে যে প্রাইভেট চ্যানেলটি রয়েছে তাদের ট্যাগলাইন তারা কি লিখছে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এবং সাধারণ মানুষকে নাকি ভাইপো গ্যাং বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী মেরেছে এমনটাই তারা ট্যাগলাইন চালাচ্ছে। তো এই ধরনের বিজেপি কর্মীকে যদি এই সংবাদ মাধ্যম সাধারণ মানুষের তকমা দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমাদের মতো সাংবাদিকরা সাধারণ মানুষের তকমা যদি দিয়ে দেয় তাহলে কি আমরা আইনি জটিলতায় পড়তে পারি? জানি না। যদি পড়ি তাহলে এই মেইনস্ট্রিম মিডিয়ার কাটিংটা আমাদেরকে দেখাতে হয়, কারণ আমি এখানে প্রমাণ করে দেবো যে এই ব্যক্তি যিনি ধরা পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে ডিম থেরাপি দিতে গিয়ে তিনি কোনো সাধারণ কর্মী নন, তিনি একজন বিজেপির বড় উত্তর দমদমের কর্মী, যিনি একসময় আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মুখ্যমন্ত্রিত্ব লাভ করার জন্য ব্রোঞ্চের চিতাবাঘ উপহার দিয়েছিলেন। দেখুন কেন বাঘ নিয়ে এসছেন সরাসরি তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই বাঘ নিয়ে এসছেন কেন? আমি শুভেন্দুবাবুর যখন 26 বছর বয়স তখন থেকে আমার সাথে পরিচয় এবং আমি এর সাহস দুঃসাহস সব দেখেছি, আমার কাছে বাঘের মতন লেগেছে। আজকে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হয়েছিল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতো না যদি নাকি শুভেন্দু অধিকারী না থাকতো, ও দিদি থেকে দিদিমা হয়ে যেত। হ্যাঁ, এবং আমি তাকে সাহসী বলে মনে করি। ওই জন্য আমি মনে করলাম যে উনিকে যদি দেওয়ারই হয় তাহলে বাঘ ছাড়া উনি অন্য কোনো উপহার নেই। চিতা? হ্যাঁ, এটা চিতা। এটা কিসের তৈরি বা কোথায় পেলেন, কত টাকা কিনলেন? এটা ইসের তৈরি, কি বলি জানি, ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জের তৈরি। অর্থাৎ দমদম থেকে এই বিজেপি কর্মী এসছেন শুভেন্দু অধিকারীকে এই প্রতীকী বাঘটা দিতে। তিনি মনে করেন বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, তাই তাকে এই বাঘটি ব্রোঞ্জ দিয়ে তৈরি, এই বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো সরাসরি দমদম থেকে নিয়ে এসছেন। আর কিছু সময় পরেই শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোবেন, শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরোবেন মুখ্যমন্ত্রী, তাকে সরাসরি এটা উপহার হিসেবে দেবেন। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা। ব্রোঞ্চের চিতাবাঘ যার আনুমানিক মূল্য 30,000 টাকা, এই উত্তম দাস নামে যিনি বিজেপি কর্মী, যিনি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম থেরাপি দিতে গেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের গুণধর মিডিয়ার কাছে, যিনি একজন পশ্চিমবঙ্গের সাধারণ কর্মী এবং এই সাধারণ কর্মীকে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাইপো গ্যাংয়েরা অত্যাচার করেছে, যারা হেডলাইন চালাচ্ছেন তাদের জন্য এই খবরটি রইল। আমি দেখালাম আপনাদেরকে যে ইনি কত বড় সাধারণ কর্মী, একজন পরিষ্কার অর্থে পলিটিক্যাল লোক এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামী, যিনি শুভেন্দু অধিকারী মহাশয়কে এই ব্রোঞ্চের চিতাবাঘ উপহার দিয়েছিলেন এবং দমদম এলাকার ইনি বিজেপি কর্মী উত্তম দাস নামে পরিচিত।
পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলার অবহেলা এটা আমরা কখনোই সমর্থন করি না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু তার আগে শুরুটা বিজেপি কর্মীরাই করেছিল। কেন বারবার তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাদেরকে ডিম থেরাপির নামে জনরোষের নাম দিয়ে সেই জায়গায় একটা নোংরা চিত্র প্রকাশ তারা করছে? যদি এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার আওতায় এনে থামানো যায়, তাহলে গতকাল কলকাতা বিমানবন্দরে, যেটা আন্তর্জাতিক বিমানবন্দর, একাধিক ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এই জায়গায় আসেন, তাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির যে নগ্ন রূপ সেটা ফুটে নাই উঠতে পারত এবং গোটা বিশ্বের সামনে আমাদের নাক কাটা যেত না যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য এখন হয়েছে যেখানে ডিম নিয়ে চারি জায়গায় দৌড়াদৌড়ি করছে মানুষ, আর পশ্চিমবঙ্গের মিডিয়া সেটাকে ডিম থেরাপি এবং জনরোষ বলছে। তাই উভয় দিক থেকেই এটা বন্ধ হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ভালো কাজ করে, সাধারণ মানুষ তাদের জন্য আওয়াজ তুলবে, আমরা তাদের জন্য আওয়াজ তুলবো। আমরা দেখাবো যে হ্যাঁ, সত্যিই বিজেপি কর্মীরা এবং বিজেপির যে সরকার তারা একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে। কিন্তু যদি এই ধরনের কাজ কারবার হয়, আমরা ওই প্রাইম টাইম মিডিয়ার মতো নয় যারা খবরকে মুখরোচকভাবে ঘুরিয়ে নিজেদের টিআরপির ব্যবসা করে যাব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাত্রা নিয়ে অন্যদিকে একটি কন্ট্রোভার্সিরও সৃষ্টি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চার্টার্ড বিমানে গতকাল গিয়েছিলেন দিল্লিতে। চার্টার্ড বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছেন কেন, এই বিষয় নিয়ে এই প্রশ্ন যখন মিডিয়া থেকে কুণাল ঘোষের দিকে ছুড়ে দেওয়া হয়, কুণাল ঘোষ যে কথাটি বললেন আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। কুণাল ঘোষ এই বিষয়টির বিরোধিতা করেছেন। প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। আপনার চার্টার্ড ফ্লাইটে আসা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। কুণাল ঘোষ তিনি বলেছেন যে তিনি এটা সমর্থন করেন না, কিন্তু নতুন বিতর্ক যদি আপনি যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। অর্থাৎ এই বিষয় নিয়েও একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে, আর বিতর্কের সৃষ্টি হওয়ারই কথা, কারণ একটা চার্টার্ড বিমানে যাতায়াতের জন্য প্রায় আনুমানিক 30-35 লক্ষ টাকা খরচ হতে পারে। আর এই খরচটা এই সময় তৃণমূল কংগ্রেসের তহবিল থেকে যদি দেওয়া হয়ে থাকে, সেইটারই প্রতিবাদ করছেন কুণাল ঘোষ। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টার দিকেও নজর রাখতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন চারিদিকে একটা হেনস্থার শিকারের একটা ষড়যন্ত্র চলছে, এই কথা ফেলে দেওয়া যায় না। আমরা দেখলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গেলেন এবং কলকাতা বিমানবন্দরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি করা হতে পারে সেই দৃশ্যটাও ফুটে উঠলো। আর এমনটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মহুয়া মিত্র, যিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে ছিলেন, সেখানেও মহুয়া মিত্রের সঙ্গে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এই বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছেন যে যদি তিনি দিল্লির কোনো বিমানে, সাধারণ বিমানে বসেন, তাহলে সেখানে কোনো বিজেপির কর্মী সমর্থক ওই টিভির মিডিয়ার মাধ্যমে জনরোষের ট্যাগলাইন লাগিয়ে তার সঙ্গে কোনো রকম ঘটনা ঘটিয়ে সেটা মিডিয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হতে পারে, এমনটার আশঙ্কা থেকেই সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু বেশি খরচা করে চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়েছেন। যদিও গতকাল তার দিল্লিতে না গেলে হতোই না, কারণ লোকসভার মাননীয় স্পিকার তাকে তলব করেছিলেন আর সেই তলবে তিনি দেরি করতে চায়নি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিত্তি থেকে দেখতে গেলে ইনি বেশি খরচা করে যে চার্টার্ড বিমানে গেছেন সেটার একটা যৌক্তিকত কারণ রয়েছে। উল্টো দিকে কুণাল ঘোষের কথা যদি আমাদেরকে শুনতে হয়, তাহলে এটা বলতে হবে যে সাধারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল রয়েছে সেই তহবিল থেকে 35 লক্ষ টাকার মতো খরচা করা, সেটা নিয়েও প্রশ্ন ওঠাই যথেষ্টই স্বাভাবিক। আর অন্যদিকে যখন এই সমস্ত কাণ্ড ঘটছে চারিদিকে, তখন গতকাল কলকাতার বিধানসভার দিকেও একটা এমন ঘটনা ঘটে গেল যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির আবার চিন্তার মধ্যে পড়লেন। তার কারণ এমনিতেই তো বিধায়ক এবং সাংসদেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিদ্রোহী ঘোষণা করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুধু কমিটিগুলো রয়েছে, যে কমিটির ভিত্তিতে তিনি তার দলটাকে বাঁচাতে পারেন, কিন্তু সেই কমিটিও ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাওয়ার নিদর্শন দেখাচ্ছেন। আমরা দেখেছি পূর্ব বর্ধমানের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে উত্তরবঙ্গের গৌতম দেব সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পদ নিতে চাননি এবং পদত্যাগ করে দিয়েছেন শারীরিক কারণের বাহানা দেখিয়ে। ঠিক গতকাল পশ্চিম বর্ধমানের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় অন্ত প্রাণ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে কার্যত তিনি অজ্ঞান হয়ে যেতেন, তিনিও গতকাল রাত্রে পাণ্ডবর্ষার থেকে একেবারে চলে এলেন বিধানসভার কাছে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, প্রেস কনফারেন্স করলেন এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত কমিটি থেকে পদত্যাগ দিলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন। দেখুন, আগে বাইপাস হয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই রিজাইন করলাম। আর আমরা সবাই একটা জায়গায় একজোট হচ্ছি, দেখা যাক কি করা যায়। কোথায় একজোট হচ্ছে? ঋতদা আছে, ডেভিডদা আছে, আমাদের অভিজিৎ ঘটক এসছে।
রাজনৈতিক কর্মী, আপনি তো নরেন্দ্র পুরোদস্ত রাজনৈতিক কর্মী, এর আগেও দীর্ঘদিন জেলা সামলেছেন, আজকে সরে যেতে হলোটা কেন? দেখুন, জেলাতে প্রায় 476 জন গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ঘর ছাড়া আছে, কেউ পাশে নেই, সবাই এখন দিল্লিমুখী। কর্মীদের কাছে কি জবাব দেবো? আর তাছাড়া শরীরও পারমিট করছিল না। আর ঋতুদার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ডেকেছিল, এসেছি। সোশ্যাল মিডিয়া দেখেছি, ফেসবুকে দেওয়া হয়েছিল, দেখেছি। ওটাই তো জানানো, ফেসবুকে না। আপনি কি আগামী দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করবেন? অবশ্যই 100 বার দেখা যাক। একসঙ্গে আছি তো, একসঙ্গে ট্রেড ইউনিয়ন করেছি। আপনি জেলা সভাপতি পদ ছেড়েছেন, তৃণমূলে কি থাকবেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকবেন, কালীঘাট তৃণমূলে থাকবেন? তৃণমূলেই তো আছি। পশ্চিমবঙ্গে এখন যে ধরনের রাজনীতি চলছে সেটা দেখলে আর সিনেমা বা ক্রিকেট খেলা দেখতে হবে না, বিনোদনের কোনো অভাব নেই। প্রত্যেকটা দিনই বিনোদন রয়েছে, আর প্রত্যেকটা দিনই নানা রকম মানুষের নানা রকম মুখোশ খোলা আমরা দেখতে পাচ্ছি। এই নরেন্দ্রনাথ চক্রবর্তী, আমি নিজে ইন্টারভিউ নিয়েছিলাম, ইন্টারভিউতে 50 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কাছে সেনাপতি ছিলেন। সেই নরেন্দ্রনাথ চক্রবর্তী গতকাল 180 ডিগ্রি ঘুরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন এবং বলছেন ট্রেড ইউনিয়ন করেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বামপন্থী ছিলেন তখন এই নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধেই কত আন্দোলন করেছিলেন, আর আজকে বলছেন তিনি ট্রেড ইউনিয়ন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হয়তো এই নরেন্দ্রনাথ চক্রবর্তী আগামী দিনে অ্যারেস্ট হতে পারতেন বা কিছু ঘোটালা সামনে চলে আসার ভয় ছিল। তার কারণ কিছুদিন আগে নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিধায়ক অফিসে পশ্চিমবঙ্গের প্রশাসন তদন্ত করে এবং সেইখান থেকে উঠে আসে একাধিক ত্রাণের সামগ্রী থেকে শুরু করে পর্যন্ত নোংরা জিনিস। আর এই সমস্ত জিনিস যখন সামনে প্রকাশ্যে চলে আসে, পুলিশ হয়তো যে কোনো দিন এই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ধরতে পারতেন। তাই তিনি ভালো তৃণমূলের তকমা নেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে গেলেন কি, সে বিষয়ে তো আগামী দিনে জানা যাবে। কিন্তু এই যে ইন্টারভিউ আপনাদেরকে দেখালাম, এই ইন্টারভিউতে নরেন্দ্রনাথ চক্রবর্তী যতটা না কথা বলছেন তার থেকে বেশি তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তার পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে। আপনারা আরো একবার ভালো করে দেখুন। ঋতুদা আছে, ডেভিডদা আছে, আর ঋতুদার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সোশ্যাল মিডিয়া দেখেছি, 100 বার দেখা যাক। অর্থাৎ যদি আপনারা বডি ল্যাঙ্গুয়েজ ফলো করে থাকেন তাহলে একটা দিক বোঝা যাচ্ছে যে নরেন্দ্রনাথ চক্রবর্তী কোনো টেনশনে রয়েছেন, তার মুখ থেকে ঠিকমতো কথা বেরোচ্ছে না এবং তার পেছনে একজন টেলিপ্রম্পটারের মতো ওই কাগজে চিরকুটে লিখে দেওয়ার মতো ব্যক্তি তাকে সমানে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে এই ইন্টারভিউতে কি বলতে হবে। এই সমস্ত বিষয় দেখে সত্যি আজকে রাজনীতি দেখতে অবাক লাগছে এবং প্রত্যেক দিন আপনাদের সিনেমা দেখতে হবে না, কোনো রকম খেলা দেখতে হবে না, আমার চ্যানেল দেখুন, আপনারা প্রত্যেক দিন রাজনীতির বিনোদন পাবেন এবং প্রত্যেকটা দিন মানুষের নতুন নতুন মুখোশ দেখতে পাবেন, যেটা নিত্যদিন আপনাদের সামনে প্রকাশ হচ্ছে। আসুন এরপরে আমার যারা ছোট ছোট ভাই বোন রয়েছেন এই চ্যানেল যদি দেখে থাকেন বা লুকিয়ে লুকিয়ে প্রেম ট্রেম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান, কারণ পশ্চিমবঙ্গের গতকাল এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন রাস্তার ধারে বসে থাকা বা নদীর পাড়ে একটু ছুড়ুক ছুড়ুক করে গল্প করা যে যুবক যুবতীরা রয়েছে তাদের দিকে নজর দিয়েছে এবং কমপ্লেন রয়েছে এমন তকমা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনটাই গতকাল সোশ্যাল মিডিয়ায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভাইরাল হয়েছে এবং যুব সমাজ কার্যত এই ছবি দেখে চিন্তা যে আগামী দিনে সরস্বতী পুজোয় লুকিয়ে লুকিয়ে প্রেমটা তারা কোথায় করবে। দেখুন, হয়তো আড্ডা মারবেন না, ঠিক আছে, ঠিক আছে, হয়তো আড্ডা মারবেন না, আমাদের কমপ্লেন্ট আছে, আমরা হয়তো আড্ডা না মেরে বাড়ি চলে যাবো, ঠিক আছে, চলুন। হয়তো আড্ডা মারবেন না, ঠিক আছে, ঠিক আছে, হয়তো আড্ডা মারবেন না, আমাদের কমপ্লেন্ট আছে, আমরা হয়তো আড্ডা না মেরে বাড়ি চলে যাবো।
আজ থেকে প্রায় 17-18 বছর আগে আমি প্রেম করেছিলাম, আর আমার ভাগ্য ভালো সেই সময় এই পাল্টানো সরকার আসেনি, তাহলে আমিও প্রেম করতে পারতাম না, হয়তো আমার বাড়িতে যিনি স্ত্রী রয়েছেন তাকে বিয়েও পর্যন্ত করতে পারতাম না। কিন্তু আজকের দিনে যুব সমাজরা এই ভিডিও দেখে একটু সাবধান হয়ে যান, যেখানে সেখানে বসা চলবে না, কারণ পুলিশ প্রশাসন এখন ডিম থেরাপি বন্ধ করার থেকেও বেশি চিন্তা কোথায় যুবক যুবতী প্রেম করছে লুকিয়ে লুকিয়ে, আর তাদেরকে বাড়ি পাঠাতে হবে। এই দৃশ্য, এই কালচার, এটা পশ্চিমবঙ্গের নয়। এইরকম কালচার, এরকম অনার কিলিং আমরা দেখে এসেছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে, কিন্তু আজকের দিনে এই প্রথম এমন কোন ভিডিও আমরা দেখলাম পশ্চিমবঙ্গে, যেটা পশ্চিমবঙ্গের যারা প্রেম করছেন তাদেরকে পুলিশ প্রশাসন ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কমপ্লেন রয়েছে বলে। আমি আপনাদেরকে দেখাবো এক বিজেপি দিদি ভাইয়ের ভিডিও, যিনি নির্বাচনের আগে এক ভিডিও করেছিলেন আর আজ অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে ক্ষিপ্ত, আর এখন এক ভিডিও করছেন। দেখুন। হাই মমতা দেখে যা গেরুয়া রঙের ক্ষমতা, হাই মমতা দেখে যা গেরুয়া রঙের ক্ষমতা, এই নষ্টগিরি দেখে যা গেরুয়া রঙের ক্ষমতা, দূরছে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অন্নপূর্ণা ভান্ডার আমরা চাই না, কারণ আমরা চাই পুনরায় ভোট হোক। এত দুর্নীতি আর সহ্য করতে পারছি না আমরা। ঘরবাড়ি উচ্ছেদ, দোকানপাশি উচ্ছেদ, আর এই যে বিডিও অফিসে হয়রান করা মানুষের কোনো মানে বিশ্বাস নেই। রাস্তাঘাটে কীভাবে ভিড়ভাড়টা এর মধ্যে দিয়ে আমাদের বিডিও অফিসে যেতে হচ্ছে। তো আমাদের টিএমসি সরকারি আগে ভালো ছিল, আমাদের কোনো দুর্নীতি ছিল না, খুব সুন্দর বা সুস্থভাবে কাজ চলেছে। তো বাংলায় একটা বিখ্যাত পুরনো প্রবাদ রয়েছে, ঘুঁটে পড়ে গোবর হাসে। এক সময় যখন ঘুঁটে পুড়ছিল তখন এনারা গোবর হয়ে হাসছিলেন, আর আজ এনাদেরকেই ঘুঁটে হতে হয়েছে। আর এনাদেরকে দেখে সেই সমস্ত মানুষ হাসছে যারা একসময় এনাদের এই পুরনো ভিডিও দেখেছিলেন। যাই হোক, আমি তবুও চাইবো অন্নপূর্ণা ভান্ডার গরিব মানুষরা পাক, এবং প্রত্যেকজন যাদের পাওয়ার যোগ্যতা রয়েছে তারা পাক। কে ইংলিশ মিডিয়ামে পড়লো আর কে মাদ্রাসায় পড়লো, এই ধরনের ক্রাইটেরিয়া অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে হওয়া আমার মনে হয় না উচিত ছিল। তাতে 3000 টাকা করা দরকার নেই, অন্তত 1500 কিংবা কমিয়ে 1000ই দেওয়া হোক। কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলার হাত খরচা ছিল এটা, এই হাত খরচা প্রত্যেকটা মহিলাকেই দেওয়া হোক, এমনটাই আমার বিশেষভাবে আবেদন থাকবে। কিন্তু সরকার তো 4.5 বছর নিজেদের মতনই চলবেন, নির্বাচনের আগে তখন আমাদের কথা মনে পড়বে এবং আমাদেরকে নানা রকম প্রতিশ্রুতি দেওয়ার তারা চেষ্টা করবেন। যাই হোক, সরকার একটি ভালো পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পল গতকাল একটি ভিডিও প্রকাশ করেছেন। এই যে প্রাকৃতিক দুর্যোগ চলছে চারিদিকে, আপনার বাড়ির সামনে জল জমছে, কোনো সমস্যা হচ্ছে, তার জন্য আপনি পশ্চিমবঙ্গের আরবান ডেভেলপমেন্টের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নিজের সমস্যার কথা বলতে পারেন। এটাই প্রকাশ করেছেন গতকাল অগ্নিমিত্রা পল দেবী। দেখুন কি ভিডিওতে নাম্বার দিয়েছেন এবং তিনি কি আবেদন করেছেন। নমস্কার, একটা খুব আনন্দের খবর নিয়ে এসেছি। আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের একটি হেল্পলাইন নাম্বার আমরা আজকে ঘোষণা করছি। সমস্ত বাংলার মানুষ আমাদের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ, আইডিয়া, সমালোচনা, ভালো খারাপ যা কিছু, আপনারা এই নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং সকাল 10টা থেকে 7টা অবধি আমাদের এই লাইন খোলা থাকবে। এখন যেহেতু লাস্ট 24 ঘন্টা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেখানেও আপনাদের অনেকের সমস্যা রয়েছে, বাড়ির সামনে জল জমছে, আর মেন রাস্তায় জল জমছে, আরও অনেক সমস্যা, এবং কারাপশন রিলেটেড, দুর্নীতি রিলেটেড ইনফরমেশনও যদি থাকে সেটাও বলবেন। এখানে এইটা ইলিগাল বিল্ডিং হচ্ছে, ওখানে ইলিগাল ব্যবসা চলছে, যা হোক এই নাম্বারে অবশ্যই জানাবেন। আমাদের কল সেন্টার আপনাদের কল নেবে। ভালো থাকবেন, নমস্কার। এই ডিপার্টমেন্ট যে পদক্ষেপটা নিয়েছে অত্যন্ত সাধুবাদ জানানোর পদক্ষেপ, কিন্তু তখনই সাধুবাদ জানাতে হবে যখন এই নাম্বারে হেল্পলাইনে ফোন করে মানুষ কোনো রকম সুবিধা পাবে। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো, এবং যে ঘটনা পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই ভালো করবে সেটাও আপনাদের সামনে দেখাবো। আর এই কাজ আপনার বাড়ির সামনে যদি জল জমে, আগামী দিনে ডেঙ্গুর সময় আসছে, এই সকল কিছু বিষয়বস্তু থেকে উদ্ধার হতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের এই ইনিশিয়েটিভ অত্যন্ত সাধুবাদ জানানোর মতো, কিন্তু তখনই সাধুবাদ জানানোর মতো যখন এই হেল্পলাইনে ফোন করে মানুষ দ্রুত কোনো সুবিধা পাবে। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবেন, কারণ অনেকের নজর এই চ্যানেলে পড়ে গিয়েছে এবং রিচ কমিয়ে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়া যায়। তাই লাইক অবশ্যই করবেন যাতে অতি অবশ্যই বেশি মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায়। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।